করা, আমার বিরুদ্ধে দাঁড় করা কৃষ্ণনগরে, কেমন পাঠান ওকে একবারে শেষ করে দিয়ে ছাড়বো। রাজনীতি 30 তারিখ রবিবার রোজা করে থাকবো, 3টের সময় বেলডাঙ্গায় জমায়েত করবো হাজার হাজার লোক এবং গোটা বেলডাঙ্গাতে মিছিল করে থানা দিব। মৌসুম যেখানেই দাঁড়াক সেখানেও আমাদের প্রার্থী থাকবে, মমতা ব্যানার্জি যেখানে দাঁড়াবে তার বিরুদ্ধে আমাদের প্রার্থী থাকবে, শুভেন্দু যেখানে দাঁড়াবে তার বিরুদ্ধে আমার দলের প্রার্থী। পুলিশ আর তৃণমূলের এক শ্রেণীর তোলাবাজরা মিলেমিশে বীরভূম থেকে প্রতি মাসে ওই কোলফিল্ড, পাথর, বালি এইসব থেকে আনঅফিসিয়ালি 52 কোটি টাকা করে প্রতি মাসে তোলা হয়। 2011 সাল থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আধিকারিকরা এই ত্রুটিযুক্ত ভোটার লিস্ট কেন তারা ঠিক করেননি। রেজাল্ট যেদিন আসবে সেদিন দেখে নেবেন মুর্শিদাবাদের রেজাল্ট, এই কোর কমিটির বাহাদুররা কত ভোট মমতা ব্যানার্জির পক্ষে। অদিতদা যদি নিজে দাঁড়ায় তাহলে অদিতদাকে জিতানোর জন্য যতটুকু করার দরকার। এবারে যে ভোট অ্যান্ড অ্যাকাউন্ট বাজেট চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় পেশ করেছেন, সেই ভোট অ্যান্ড অ্যাকাউন্ট বা অর্থ বাজেট অত্যন্ত শুধু দান আর এই ভাতার বাজেট বলা যেতে পারে, কোনো কর্মসংস্থানের কোনো অপশন নেই এবং কনস্ট্রাকটিভ ওয়েতে বাংলার উন্নতি করার জন্য বা বাংলার যে সমস্ত মানুষদের কর্মসংস্থান করতে গেলে, নতুনভাবে কর্মসংস্থান সৃষ্টি করতে গেলে যে ধরনের শিল্পায়নের দরকার, প্রতি বছর তো মুখ্যমন্ত্রী শিল্পায়ন মেলা করেন, তিনি শিল্পপতিদের ডেকে নিয়ে আসেন, তিনি কি রিপোর্ট কার্ড দেখাতে পারবেন বাংলার মানুষকে যে আমি এত বছর ধরে প্রতি বছর শিল্পায়ন করেছি, তার কোন শিল্পপতি কত টাকা ইনভেস্ট করেছে বাংলায় মানুষের জন্য, বাংলার উন্নয়নের জন্য? শুনতো ওনার যদি অঘোষিত ভাবে বলা যায় উনি আমার বিরুদ্ধে যদি কোনো কেস করে, আমি পরে নিশ্চয়ই জুডিশিয়ালে গিয়ে প্রমাণ দেব। আজকে আনঅফিসিয়ালি পুলিশ আর তৃণমূলের এক শ্রেণীর তোলাবাজরা মিলেমিশে বীরভূম থেকে প্রতি মাসে ওই কোলফিল্ড, পাথর, বালি এইসব থেকে আনঅফিসিয়ালি 52 কোটি টাকা করে প্রতি মাসে তোলা হয়, একদম ডাম্পারের হাতে গোনা। আপনি একইভাবে নবদ্বীপ ব্রিজের কাছে যান, আপনারা আড়ালে আবডালে ক্যামেরা পেতে রাখুন, প্রত্যেকটা পুলিশ অফিসাররা একটা গাড়ি থেকে, বালির গাড়ি থেকে একটা জায়গায় দেখা যায়। যুবশক্তি সবকিছুই ভয়ে, যে 500 টাকা বাড়ালেন, 1200 আর 1000 ছিল, 1700 আর 1500 করেছেন, এটাও ভোট নেওয়ার জন্য। এবং দেখবেন এক হুমায়ুন কবিরের ভয়ে, হুমায়ুন কবির বারবার বলেছিল যে সঠিকভাবে সাংগঠনিক যারা নেতৃবর্গ তাদের গুরুত্ব দেওয়া হোক, আইপ্যাড টাইপ্যাড দিয়ে আপনারা যে সিস্টেমে টাকা তুলছেন, ভোটও নেবেন টাকাও নেবেন, এটা হবে না। এটা হুমায়ুন কবিরের মূল প্রোটেস্ট ছিল। আজকের দিনে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার পর দেখেন আপনারা বারাসাতে বা বসিরহাটে জেল খাটা আসামি জ্যোতিপ্রিয় মল্লিককে সামনে রেখে ইলেকশন কমিটি হয়েছে। বহরমপুরে রানীনগরের এমএলএ সৌমিক হোসেনকে সামনে রেখে 16 জনের কমিটি হয়েছে, সেখানে বিধায়ক নিয়ামত হাজির মতো লোক অনেক পিছনের নাম, সৌমিক হোসেনের অনেক আগে নাম। এই যে অসঙ্গতি, জঙ্গিপুরে 10 জনের কমিটি হয়েছে, বহরমপুর সাংগঠনিক জেলায় 16 জনের কমিটি হয়েছে। তার মধ্যে আমরা যাদের পুরো প্রত্যক্ষ ভাবে যারা একদম বেআইনি কাজের সঙ্গে যুক্ত, পঞ্চায়েতের তোলাবাজি থেকে শুরু করে, একটা মানুষের যদি একটা সার্টিফিকেট নিতে যায়, একটা জমি জায়গার সার্টিফিকেট নিতে যায়, যাদের সাথে টাকা ছাড়া ওয়ারিশ সার্টিফিকেট ইস্যু করে না, তাদের কাজকে ওই মুস্তাফিজুর রহমান সুমন এবং নজরুল ইসলাম টার্জেন, যার বিরুদ্ধে আমি ভরি অভিযোগ করেছিলাম এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় কাছে, সেসব অভিযোগের চিঠি চাপাটি সব ভোট আসলে প্রমাণ দেব যে আমি। তাহলে এরা
কতটা নিরপেক্ষ বা কতটা স্বচ্ছ ব্যক্তি তৃণমূল কংগ্রেস আজকে প্রমাণ। সেই সব ব্যক্তিকে কোর কমিটিতে রেখে দেওয়া হলো। নতুন করে ইলেকশন কমিটি বহরমপুর সাংগঠনিক জেলায় 16 জনের শ্রমিকের নেতৃত্বে, সেখানে 2 এমপিও অনেক পিছনে, আবু তাহের খান আর একটা পরিযায়ী এমিকা করণদিঘি গৌতম পাল, যেখানে টিএমসির এমএলএ, সেখানে একটা মিটিং করেছি 6টায়। ওখান থেকে বিহার হয়ে আমি মালতীপুরে ঢুকেছি, যেখানে আব্দুর রহিম বক্সি, বিখ্যাত নেতা, বড় বড় ডায়লগ তিনি মারেন মালদার জন্য। তো সেই জায়গাতে রাত্রি 8:30-তে হাজার হাজার লোক আমার জন্য ওয়েট করছে, সেখানে মিটিং করেছি। তারপরে আবার ওই যে তজমুল, যে রাজ্যের তেজপাতা মন্ত্রী, হ্যাঁ, হরিশ্চন্দ্রপুরেও গিয়ে আবার মিটিং করেছি। এইসব করে আমি ওখানে থেকে 10টা থেকে রাত্রিতে ডিপার্চার নিয়েছি, রাত্রি ঢুকেছি 1:30টায়। এখন মৌসুম যেখানেই দাঁড়াক সেখানেও আমাদের প্রার্থী থাকবে, মমতা ব্যানার্জি যেখানে দাঁড়াবে তার বিরুদ্ধে আমাদের প্রার্থী থাকবে, শুভেন্দু যেখানে দাঁড়াবে তার বিরুদ্ধে আমার দলের প্রার্থী। তৃণমূল বলছে যদি পাঠান ময়দানে নামে হাওয়া ঘুরিয়ে পাঠান, ওকে কি করব, আপনারা শুধু সময়ের অপেক্ষা। আর যদি পাঠানের এত ক্ষমতা থাকে, আমি বলবো টিএমসির তো অনেক ক্যান্ডিডেট মুর্শিদাবাদে টিকিট পাচ্ছে না আইপ্যাকের সুপারিশে, একটা জায়গাতে টেস্টিং করুক না, পাঠানকে একটা দাঁড় করা, আমার বিরুদ্ধে দাঁড় করা রেজিনগরে, কেমন পাঠান, ওকে একবারে শেষ করে দিয়ে ছাড়বো রাজনৈতিক, একদম দাঁড়াই। আমি ডাইরেক্ট বলছি, অজিতদার জন্য আমার যে দুর্বলতা আছে, কারণ আমি দাদা বলি, এখনো দাদা বলি, আমি তার থেকে বয়সে 7 বছরের ছোট, 6-7 বছরের। তো আমার বাড়িতে কিছু না হলে 100 দিন আমার মিসেসের হাতে রান্না করে খেয়েছে বিগত 20 বছরে। তো সে যদি কোনো জায়গায় কন্টেস্ট করে, আমি তার জন্য সেই জায়গাতে প্রার্থী দিলেও অপেক্ষাকৃত যেটুকু হেল্প করার জন্য যা করার করতে পারি, অদিতদার জন্য করবো। দেবো কি দেবো না সেটা পরে বলবো। অদিতদা যদি নিজে দাঁড়ায়, তাহলে অদিতদাকে জিতানোর জন্য যতটুকু করার দরকার লুট করবে। সেই মাহে আলম, গুলাম মুর্শেদ বড়ুয়ায়, তো সে সিট কোনো ওদের কি আর বলবো, বা ঠাকুরদারও ক্ষমতা নেই ওই সিট রিকভারি করে। জীবন শাহ জেল কাস্টডিতে আছে, আর ওই সিট বিজেপি জিতবে, আপনি আজকের দিনে লিখে নেন। এদের যত শক্তি ওখানে প্রয়োগ করে, অভিষেকও ওখানে সুব্রা, আর মমতা ব্যানার্জি তো শুভেন্দুর কাছে 1956-তে হেরেছে। এবার বড়ুয়া সিটে বিজেপির কাছে এত কোর কমিটি করেছে, তাদের 2টো ব্লক সভাপতিকে রেখেছে, ভরতপুরে 2টো ব্লক সভাপতিকে রেখেছে। রেজাল্ট যেদিন আসবে সেদিন দেখে নেবেন মুর্শিদাবাদের রেজাল্ট, এই কোর কমিটির বাহাদুররা কত ভোট মমতা ব্যানার্জির পক্ষে। তো রাজ্য সরকার জেনে বুঝে শুরু থেকেই যে চক্রান্ত তিনারা করছিলেন, এসআইআর মানব না, তারপরে এসআইআর এর কাজ অযোগ্য লোকদের দিয়ে করাবো, তারপরে আজকে দিনে এই যে ফাইনাল ভোটার লিস্ট হতে যাচ্ছে, যখন মুখ্যমন্ত্রী দেখলো যে যদি ডিউ টাইমে ভোটটা না করাতে আমি সহযোগিতা যদি না করি, তাহলে তো আমারই সমূহ বিপদ। উনি একদিক দিয়ে ভাবছিলেন যে যদি মার্চ মাসটা ঠেলে দিতে পারি, যদি ভোট ডিউ টাইমে না হয়, তাহলে আমি হয়তো শহীদ হয়ে যাব, যে 356 রুল 5ই মে জারি হলে আমি হয়তো অ্যাডভান্টেজ পাবো। কিন্তু আজকের দিনে তৃণমূলের যা সাংগঠনিক অবস্থা, যদি এই পরিস্থিতি হতো, তাহলে আর তৃণমূলের পতাকা ধরার লোক আর বাংলায় থাকতো না। কাজেই উনি আবার বুঝে সুঝে এখন শাক দিয়ে মাছ ঢাকার মতো যেন তেন পকেটে জোড়াতালি দিয়ে ডিউ টাইমে নির্বাচন রাখতে হোক সেটা করছে। যারা লিস্ট তাতে ভুলে ভরা ডকুমেন্ট, জন্মের আগে জন্ম সার্টিফিকেট, ব্লাড রিলেশন সার্টিফিকেট, এই যে এইগুলো বিভিন্ন জায়গাতে, এর জন্য সম্পূর্ণ দায়ী রাজ্য সরকারের যারা ক্ষমতায় আছে তারা। প্রতি বছর আপনাদেরকে জানাতে হবে যে প্রতি বছর নভেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত আংশিক ভোটার সংশোধন, সংযোজন, নিয়োগের কাজ চলে। তাহলে 2002 সালের পরে ফাইনালি যে এসআইআর এর কাজ এত বছর পরে হলো, 2000
সাল থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আধিকারিকরা এই ত্রুটিযুক্ত ভোটার লিস্ট কেন তারা ঠিক করেননি? ইলেকশন কমিশনের উপরে দোষ দিয়ে তো লাভ নেই। ইলেকশন কমিশন তো দিল্লি থেকে নির্দেশ পাঠায়। প্রতি বছর তো রাজ্য সরকারের কর্মচারীরা, প্রাইমারি স্কুলের শিক্ষক বলুন, হাই স্কুলের শিক্ষক বলুন, অন্য পঞ্চায়েত দপ্তরের কর্মচারীরা বলুন, আমরা গ্রামে বাস করি, পঞ্চায়েত দপ্তরের কর্মচারীরা তো এইসব কাজে প্রতি বছর নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত, 5ই জানুয়ারি পর্যন্ত ভোটার লিস্টের সংশোধনের কাজ করেন। নতুন ভোটার যারা 18 বছর বয়স পৌঁছায় তাদের নাম 6 নম্বর ক্লাব করে নেয়। তাহলে যখন এগুলা করেছে, তাহলে এত ত্রুটিযুক্ত ভোটারদের কেন এন্ট্রি করে রেখেছিল, কার স্বার্থে করে রেখেছিল? তাহলে রাজ্য সরকার এই দায় কি এড়াতে পারে? জেনে বুঝে এই সমস্ত ভুয়ো নাম কেনই বা তুলে রেখেছিল? কেনই বা তাদের নাম আগে বাদ যায়নি? এসআইআর করে কেন ইলেকশন কমিশনকে বাদ দিতে হলো? আজকে এই সমস্ত ভোটারদের ব্যবহার করে যারা নির্বাচিত, কেন্দ্রের সরকার বলুন আর রাজ্যের সরকার বলুন যারা আছে, তারা কি বলতে পারেন দায়িত্ব নিয়ে যে না, আমরা স্বচ্ছ ভোটারদের, সঠিক ভোটারদের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকারে আছি? বেচারারা আজকে তো কোনো কর্মসংস্থানের ব্যবস্থাই নেই। যারা MA পাস, ডবল MA পাস, অনার্স গ্রাজুয়েশন, তাদের আজকে কোথায় চাকরি আছে? যেগুলা চাকরি ছিল সেই চাকরি তো যারা রিটায়ার করছে সেই পোস্ট আর ভ্যাকেন্সি ফিল আপ হচ্ছে না। আজকে কোনো অফিসে 38% স্ট্রেংথ নিয়ে অফিস চলছে, কোনো অফিসে 40% স্ট্রেংথ নিয়ে অফিস চলছে। পুলিশের ভ্যাকান্সি কত কম আছে আপনি দেখুন না। আজকে বেলডাঙ্গাতে পুলিশের অপকর্মের জন্য 16ই জানুয়ারি যেদিনকে 7 ঘন্টা প্রায় রাস্তা ব্লক থাকলো, আজকে বেলডাঙ্গার পুলিশের গাফিলতিতে আর বেলডাঙ্গার MLA হাসানুজ্জামান আর রেজিনগরের MLA রবিউল আলম চৌধুরীদের গাফিলতিতে আজকে 36 জন মুসলিম যুবক যারা প্রায় পরিযায়ী শ্রমিক এবং ডেলি লেবারের কাজ করে, তাদেরকে অ্যারেস্ট করা হলো কিসের দায়ে? যে তারা 7 ঘন্টা রাস্তা অবরোধ করেছিল 16 তারিখ। আবার 17 তারিখেও রাজা বাবু যাচ্ছিল বহরমপুর, হেলিকপ্টারের উপর দিয়ে গেলেও তাকে তো লোক জমাতে হবে, তাই সেখানে রাস্তা অবরোধ করেছিল। সেই রাস্তা অবরোধ, আমারও সেদিন ডোমকলে একটা সভা ছিল, আমার 20টা গাড়ির কনভয় আটকে দিয়ে এদের এই 2 MLA উস্কানিতে, এই পার্থবাবু ছিল সেখানে, দেখেছি আমি নিজে নেমে সেটা কত রিস্ক নিয়ে সেই অবরোধ তুলে আমার গাড়ির কনভয় আমি পাস করে নিয়ে গেছিলাম। তারপরে সেই কেসে প্রথমে 30 জন, তারপরে 33 জন, তারপরে 36 জন। আজকে সেই 36 জন মুসলিম যুবকদের কি অবস্থা দেখুন গত এই পুলিশের গাফিলতিতে। যদি 16 তারিখে যখন অবরোধ হলো, আমি কলকাতায় ছিলাম, বারবার তাদের নিষেধ করেছিলাম, কিন্তু তৃণমূলের উস্কানিতে সেই অবরোধ হলো। আর মুখ্যমন্ত্রী আমাদের দিকে ইঙ্গিত করলো যে ওখানে কারা এসব করছে, শুক্রবারে নামাজের জন্য এসব হয়েছে। এত ভুলভাল বকেন। শুক্রবারে কি কেউ রাস্তা অবরোধ করতে যায়? যারা নামাজ পড়ে, ইবাদত করে, তারা মসজিদে যায়। তাহলে সেখানে 7 ঘন্টা ধরে অবরোধ করলো। মুসলিমদেরই বেশিরভাগ ছেলে ছিল, অমুসলিম ছিল না, আমি দায়িত্ব নিয়ে বলছি, তারা নামাজেরও ধার ধারে না। তারা ওখানে গিয়ে বিশৃঙ্খলা করলো, রাস্তা চলতি মানুষ, NH এর গাড়ি ঘোড়া 7 ঘন্টা। তাদের যদি সেই দিনকে 20 জনাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যেত, কারণ 2 কিলোমিটার দূরে রাস্তা অবরোধ চলছিল 16 তারিখে, আর 17 তারিখে তো 300 মিটার দূরে চলছিল বড়ুয়া মোড়ে। তাহলে প্রথম দিন যদি এই 30 জনকে বেলডাঙ্গার পুলিশ তুলে থানায় 3 ঘন্টা ডিটেন করতো, তাহলে আমার মনে হয় আধ ঘন্টার মধ্যে এই অবরোধ উঠে যেত। সেটা করতে দিল কার ইঙ্গিতে? ওই আগের SP ছিল কে সানিরা এবং SDPO উত্তম গড়াই, বেলডাঙ্গার IC সুমিত তালুকদার, এদের নেতৃত্বে আজকে ভুক্তভোগী কারা? 36 জন গরিব মুসলিম জনতা। আমি আগামী 22 তারিখে বেলডাঙ্গা পুরো অচল করব, হাজার হাজার লোক নিয়ে বেলডাঙ্গা থানা এবং টাউন মিছিল করে গিয়ে থানা ঘিরব। কেন তাদেরকে যে ধারাতে অ্যারেস্ট করা হলো, তারপরে তাদের গাফিলতির জন্য আজকে কেন এই 36 জন মুসলমান ছেলে সাপারার হবে? তাদের UPA ধারাতে
কনভার্ট করে দেওয়া হয়েছে। তাদের জামিন কবে হবে, তাদের সংসার কি করে চলবে, আজকে তৃণমূল চালাকি পেয়েছে, সরকারে থাকবে, তাদের পুলিশ প্রশাসনের গাফিলতিতে এইভাবে একটা সম্প্রদায়ের গরিব মানুষকে অন্য ধারাতে ঢুকিয়ে দিয়ে তাদের সংসার নষ্ট করবে। আমরা এটা চুপচাপ মেনে নেব না।